নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দ্য বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। শহুরে জীবন থেকে কিছুদিনের বিরতি নিয়ে আমি মা বাবা বেরিয়ে পড়েছি ছুটি কাটাতে। তবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এক্ষুনি বলবো না, তার জন্য কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা উঠে পড়েছি মালদা স্টেশন থেকে। এই যে আমরা নেমে গেছি ফালাকাটা স্টেশনে। আমাদের গাড়ি এখন আসবে না, আমাদের গাড়ি আসবে সকাল 7টা নাগাদ। তো কিছুক্ষণ আমাদের স্টেশনেই ওয়েট করতে হবে। এই যে ট্রেন ছেড়ে দেবে, 5 মিনিট মতো স্টপেজ। আমরা নেমে পড়েছি, এখন সকাল অবধি এখানেই ওয়েট করব। মালদা থেকে ফালাকাটা আসতে আমাদের মোটামুটি সময় লাগলো 7 ঘন্টা। আমরা পৌঁছলাম প্রায় 5টা 26 নাগাদ। প্রত্যেকবার ঘুরতে এলে, মানে নর্থ বেঙ্গল ঘুরতে এলে, পাহাড় বা জঙ্গল, বেশিরভাগই এনজিপিতে নেমেছি, কিন্তু এই প্রথম ফালাকাটায় নামা। একটা নতুন স্টেশন, একটা নতুন অভিজ্ঞতা, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি সেটাও বলবো। এই ভোরবেলায় কিন্তু ভীষণ ঠান্ডা ফালাকাটায়, এবং চারিদিকটা পুরো ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। আমরা মোট 3টে জায়গায় যাব এই ছুটি কাটাতে, কিন্তু সবার প্রথমে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে জলদাপাড়া সিসামারা জঙ্গল। তাই জন্য আমরা নেমেছি ফালাকাটায়, কারণ নিয়ারেস্ট স্টেশন ফালাকাটা। এই যে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আর পাখির কলরব কিন্তু শুরু হয়ে গিয়েছে। চারিদিকটা দেখুন কি ঘন কুয়াশা, মানে সামনে যে টোটো দাঁড়িয়ে আছে সেটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা যাচ্ছি, এগোচ্ছি গাড়ির দিকে। যখন এসছিলাম তখন ট্রেন থেকে যখন নেমেছিলাম অন্ধকার ছিল, এখন আলো ফুটে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় এই যে 6টা 6:53 বাজে। আমরা যাচ্ছি এবার গাড়ির দিকে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, ড্রাইভার দাদাও চলে এসছেন। এবার আমরা আস্তে আস্তে উঠে পড়বো গাড়িতে। গাড়িতে উঠে পড়লাম, এবার যাত্রা শুরু করলাম ফালাকাটা স্টেশন থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে। জলদাপাড়ায় সিসামারা নদীর ঠিক পাশেই আমাদের কটেজ, যেখানে আমরা থাকবো, জলদাপাড়া রাইনো কটেজে। তোর নামটা একটু বলে দাও। কুরবান। আচ্ছা, আমরা কোথায় আছি? এখন আমরা ফালাকাটায় আছি। ফালাকাটা স্টেশন থেকে বেরিয়ে আমরা আলিপুরদুয়ার হয়ে আমরা চলে যাব ষোড়শালকুমারের রাইনো রিসোর্টে। আচ্ছা, ওটা সিসামারা জঙ্গল? হ্যাঁ, সিসামারা জঙ্গল। আচ্ছা, তারপরের দিন আমরা চলে যাব সিকিয়াজরা। আচ্ছা, চিলাপাতা ফরেস্ট হয়ে। ওখানে বোধহয় মানে ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো কি হয়। কিন্তু প্রপার ফালাকাটা, বুঝলেন? আচ্ছা, এই যে এটা হলো ফালাকাটা শহর। এই ফালাকাটা শহর দিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকটা গাঢ় কুয়াশায় ঢাকা, তাই যেতে আমাদের একটু বেশি সময় লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি শালকুমারে, মানে রাইনো কটেজ, খুব কাছেই, আর বেশিক্ষণ লাগবে না। এখানে দাঁড়ালাম একটু চা খেয়ে নিতে। শীতের সকাল, তার উপর এরকম ঘন কুয়াশা, তাই এই গরম গরম চা ছাড়া কিন্তু চলে না।
না, আর বিরতি নয়, চা খেয়ে উঠে পড়েছি গাড়িতে। এবার সরাসরি যাব রাইনো কটেজে, যেটা আমাদের দুদিনের থাকার ঠিকানা। এই যে পৌঁছে গেছি জলদাপাড়া রাইনো কটেজে, ঢুকে পড়লাম। চারিদিকটা ঘন জঙ্গল, তার উপর শীতের কুয়াশায় মোড়া সকাল। আমার কিন্তু বেশ এক্সাইটিং লাগছে। ফালাকাটা স্টেশন থেকে জলদাপাড়া সিসামারা রাইনো কটেজে আসতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা। কুয়াশার জন্য আমাদের দেরি হয়েছে। এই যে এই কটেজের ওই উপরের ঘরটি আমাদের হবে দুদিনের ঠিকানা। তাহলে চলুন রাইনো কটেজটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে এটা হলো এখানকার ডাইনিং স্পেস এবং রান্নাঘর। এই ডাইনিং স্পেসে ঢুকে যে জিনিসটা সবার প্রথমে আমার নজর কাড়লো সেটা হলো এই যে ভীষণ ইউনিক এই টেবিল এবং চেয়ারগুলি। রাইনো কটেজে মোট 3টি কটেজ রয়েছে, তাতে রয়েছে মোট 8টি ঘর। এই 3টি কটেজের মধ্যে একটি কিন্তু গাছবাড়ি অর্থাৎ ট্রি হাউস, এবং সেটি এখানকার সবচেয়ে বড় ঘর। বাকি দুটো কটেজও প্রায় গাছবাড়ির আদলেই তৈরি। একটা দোলনাও রয়েছে, যেটা আমার আপনারা যারা আমার লিটল আন্দামানের ব্লগ দেখেছেন সেখানে আমি বলেছিলাম যে আমি দেখিয়েছিলাম যে একটা দোলনা ছিল যেটা আমার খুব পছন্দের। এখানেও একটা দোলনা পেয়ে গেছি। এখন আমরা পৌঁছলাম সবে কটেজে। এই যে কটেজটা আপনাদের কিছুক্ষণ আগে পাশ থেকে দেখালাম সেটা এবার সামনে থেকে দেখাই। এই যে এই সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে যে ঘরটা সেটাতেই আমরা থাকবো। এখানে এসে কিন্তু আমি একজন বন্ধু পেয়েছি, এই যে এনার নাম হচ্ছে মালঙ্গি। এসেই আমাদের দেওয়া হলো চা আর বিস্কুট। একটা নতুন জায়গায় এসছি আর সেই জায়গাটাকে এক্সপ্লোর করব না তা কি কখনো হয়? তাই চাটা কোনোভাবে খেয়ে বেরিয়ে পড়লাম সামনেই সিসামারা নদী সেই দিকে। এই যে আপনাদের যে গাছবাড়ির কথা বলছিলাম, এটাই সেই গাছবাড়ি। এটাই সব থেকে বড় কটেজ এখানকার। রাইনো কটেজ থেকে 2 পা গেলেই সামনে সিসামারা নদী, আর সিসামারা নদীর ওই পাটটাই ঘন জলদাপাড়া জঙ্গল। এই যে এটা হলো সিসামারা নদী, আর ওই পাটটা ঘন কুয়াশায় মোড়া যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটা হলো জলদাপাড়া জঙ্গল। এই দিকটাও জঙ্গল রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের কটেজ। এই যে নেমে পড়েছি একদম সিসামারা নদীর তীরে। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ময়ূর ঘোরাঘুরি করছে। ময়ূর ডাকছে, শুনতে পেলেন ময়ূরের ডাক? এখানে কিন্তু রয়েছে প্রচুর ময়ূর এবং প্রচুর নানা প্রজাতির পাখি। এই যে বাঁধের কিন্তু
মানে যেটা বললাম, সিসামারা নদীর পাশেই কিন্তু রয়েছে কটেজগুলো। আবার ফিরে এলাম কটেজে। এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর সাথে ডিম সেদ্ধ। আমাদের কিন্তু রুম দিয়ে দিয়েছে। এবার যাচ্ছি রুমে। তাহলে চলুন রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে এটা হলো আমাদের ঘর, যেখানে আমরা 2 দিন থাকবো। রুমটা কিন্তু বেশ বড়। পাশেই রয়েছে আরেকটি ছোট্ট ঘর, যে ঘরে রয়েছে একটি ড্রেসিং টেবিল, একটি আয়না আর একটি ছোট্ট বসার টুল। বাথরুমটাও মোটামুটি বড় রয়েছে। রয়েছে একটি আয়না এবং খুবই পরিষ্কার বাথরুমটা। ঘরটা কিন্তু বেশ খোলামেলা এবং ঘর থেকে কিন্তু বাইরেটা পুরোটা দেখা যাচ্ছে। আর ঘরের বাইরে রয়েছে বসার জায়গা। সেখান থেকে কিন্তু সিসামারা নদী এবং জলদাপাড়া জঙ্গলটা দেখা যাচ্ছে। আমাদের ঘরে দিয়েছিল বেশ কিছু টয়লেট্রি কিট। দিয়েছিল এই ডেন্টাল কিটটা, ছিল চিরুনি, শাওয়ার ক্যাপ, শ্যাম্পু, শাওয়ার জেল আর এই 2টি সাবান। ডেন্টাল কিটটায় ছিল এই 2টি ব্রাশ এবং একটি ছোট্ট পেস্ট। এবার আপনাদের দেখাই একটা মজার জিনিস। পাশাপাশি 2টি রুম এবং মাঝখান দিয়ে উঠে গেছে এরকম একটি সিঁড়ি। প্রত্যেকটি কটেজের উপরেই কিন্তু রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই সিঁড়ি দিয়ে উঠে সেই ওয়াচ টাওয়ারেই পৌঁছানো যায়। ওয়াচ টাওয়ারে রয়েছে উপরটায় বসার জায়গাও। আপনারা চাইলে এখানে বসেও কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এখান থেকে ভিউটা কিছুটা এরকম। এতক্ষণ তো ঘন কুয়াশায় ঢেকেছিল চারিদিকটা, অবশেষে রোদ উঠেছে। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে, যেহেতু কাল রাতে বেরিয়েছি তাই বেশ কিছুটা ক্লান্ত ছিলাম, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম লাঞ্চ করতে। এই যে টুসু দিদি, যিনি রাইনো কটেজের রান্নার দায়িত্বে রয়েছেন, তিনি আমাদের খাবার পরিবেশন করছেন। দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, বরলি মাছের চচ্চড়ি, স্যালাড আর সাথে মাটন এবং শেষ পাতে টমেটোর চাটনি। প্রত্যেকটি পদই ছিল ভীষণ সুস্বাদু এবং ভীষণ ঘরোয়া। খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম চারিদিকটা একটু ঘুরে দেখতে। এবং আপনাদের একটা জিনিস দেখাই, প্রত্যেকটি কটেজের গায়ে রয়েছে এরকম সুন্দর সুন্দর আঁকা। এই যে কটেজের ঘরগুলির গায়ে এই সুন্দর সুন্দর আঁকাগুলি কিন্তু এই কটেজের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। আরেকটা জিনিস দেখে ভীষণ অবাক হলাম। দেখুন দেওয়াল জুড়ে কি সুন্দর গাছ হয়ে রয়েছে।
দিদি তোমার নাম কি? দিদির সাথে এসে আজকেই পরিচয় হলো, দিদি খুব ভালো। দিদির নাম কি? নমস্কার, আমার নাম টুসু। আচ্ছা, আমি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই কাছেই, টার্নিং ঘুরেই বাড়ি, কিন্তু আমরা এখানেই থাকি। আচ্ছা আচ্ছা। আর তোমার এই রিসর্টটার কতদিন হলো এটা হওয়া? প্রায় 8 বছরের মতন হচ্ছে। আচ্ছা। আর তোমার এখানে কাজ হচ্ছে, তুমি রান্নাঘরটা তোমার আর কি, তুমি রান্না বান্নার দিকটা দেখো। কতদিন ধরে এই কাজের সাথে? এখানে 5 বছর ধরে রান্না বান্নার দিকে আছি। আচ্ছা, তোমার মানে এখানে তো তুমি বলছিলে যে প্রায়ই এখানে হাতি গন্ডার তুমি মানে দেখেছো আর কি, এরকম কোনো অভিজ্ঞতা আছে যে তোমার যেটা খুব মানে ভয়ানক কিন্তু মনে থাকার মতো, বা ভালো ঘটনা মানে এরকম কিছু? মনে থাকার মতন একটা জিনিসই হয়েছে, যেটা হচ্ছে 35 জনের একটা গ্রুপ আসলো হাতি। তখন হচ্ছে ডিসেম্বর মাস। আচ্ছা। আমরা আসার 1-2 বছর পরে। তো আমার লাইফে আমি ওরকম অত মানে একসাথে অতগুলো হাতি দেখিনি। মানে রাত্রিবেলা তোমার চলে আসে মাঝে মধ্যে? রাত্রিবেলা তো চলে আসে। তারপরে এই নদীর পাড়ে আসছে জল খাওয়ার জন্য। সকাল 6টার থেকে নিয়ে দুপুর 12টা-1টা পর্যন্ত ছিল। তো এখানে যারা টুরিস্ট ছিল তারাও দেখে আনন্দ উপভোগ করছে। তারাও যেতে যাচ্ছিল না যে আরো কিছুক্ষণ থাকি, কিন্তু ওরা তো জঙ্গলের জিনিস, জঙ্গলে চলে যাবে। এটা তো পুরোপুরি তোমার ভাগ্যের উপর, যারা দেখতে পাবে তারা দেখতে পাবে, দেখতে না পেলে। আমার লাইফে আমি এতগুলো হাতি একসাথে দেখছি, এটাই আমার মনে খুব আনন্দের ব্যাপার। আমি ছোট থেকে বড় হয়েছি এখানে আসার পরেই এই হাতি গন্ডার, তারপরে লেপার্ড। মানে তুমি ছোট থেকে তোমার বড় হওয়া এখানেই? এখানেই। আচ্ছা আচ্ছা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা জেঠু, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার রায়। আচ্ছা, এখানে টোটাল কটা কটেজ আছে? আমাদের টোটাল আছে 8টা রুম আছে। 8টা রুম আছে। আর সেটা কি ডবল বেডেড বা এটা? সবগুলো হচ্ছে ডবল বেডের, একটা হচ্ছে 4 বেডের রুম আছে, সেটা হচ্ছে গাছবাড়িটা। আচ্ছা, ট্রি হাউসটা যেটা ওইদিকে। আচ্ছা, আমি দেখিয়ে দেব। আর ভাড়াটা যদি একবার বলে দেন। ভাড়াটা হচ্ছে আমাদের নর্মাল যে ভাড়াগুলো, একটা আছে 2,500 টাকা, একটা আছে 2,000 টাকা, আর নিচের রুমগুলো যেগুলো ভিউ পায় না সেটা হচ্ছে 1,500 টাকা। আচ্ছা, আর এখানে কি বলে আসতে হলে এটা লোকেশনটা যদি একবার বলে দেন। আমাদের লোকেশনটা হচ্ছে জলদাপাড়ার পিছন গেটটা, এটা শালকুমার গেট বলে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে সিসামারা নদীর ঠিক পাশেই। আর এখানে এলে খুব সুন্দর ভিউটা পাওয়া যায় উপরের রুমগুলো থেকে। আচ্ছা, আর কি করে বুক করতে হবে যদি একবার বলে দেন। আমাদের অনলাইনেও বুক হয়, আর হচ্ছে আমাদের ফোন, যে সমস্ত যারা গেস্টরা আসে তারাই নাম্বারটা দিয়ে দেয়, আমাদের নাম্বারগুলো আমাদের ওইভাবে ফোন করে বুক হয়। আচ্ছা, নাম্বারটা আপনার বলে দিন, তাহলে বুকিং করতে সুবিধা হবে। 9832015552 এই একটা নাম্বার আছে, আর 9434607825। আচ্ছা, অনেক ধন্যবাদ জেঠু। লিটল আন্দামানে গিয়েও যেমন আমি দোলনাটা ছাড়ছিলাম না, এখানেও কিন্তু সেম পরিস্থিতি। আমি এখানে কিন্তু দোলনা ছাড়ছি না। আগেই আপনাদের দেখালাম সামনেই সিসামারা নদী, তাই এই নদীর বাঁধ ধরে একটু চারিদিকটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম বিকেলবেলা। এই সিসামারা নদী কিন্তু ঘন জলদাপাড়া জঙ্গল এবং নতুন পাড়া গ্রামকে আলাদা করেছে। এই সিসামারা নদী কিন্তু তোরসা নদীর একটি ভাগ। জলদাপাড়া অভয়ারণ্যে রয়েছে হাতি, গন্ডার, চিতাবাঘ, সাম্বার হরিণ, বার্কিং ডিয়ার, হক ডিয়ার, বন্য শূকর, বাইসন প্রভৃতি প্রাণী। আর সাথে তো রয়েছেই প্রচুর ময়ূর এবং বিভিন্ন প্রজাতির পাখি। কিন্তু ওনাদের দেখা পাওয়া তো পুরোপুরি ভাগ্যের বিষয়। আগামীকাল কিন্তু আমরা করব জলদাপাড়া জঙ্গলের সাফারি। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমার পরের পর্বের ভিডিওটির জন্য। এই যে এই গ্রামটি যে দেখতে পাচ্ছেন, এটি হলো নতুন পাড়া।
এখানে এসে কটা দিন থাকলে আপনাদের যে ভীষণ ভালো লাগবে এই নিরিবিলি পরিবেশে, সে বিষয়ে আমি কথা দিচ্ছি। আর যে বিষয়টা একেবারে না বললেই নয়, এখানকার মানুষের ব্যবহার। এখানকার মানুষের ব্যবহার এতটাই সহজ সরল এবং আন্তরিক যে আমার ভীষণ ভালো লেগেছে সেই বিষয়টা। এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখানকার যে লোকাল বাজার সেখানে। মানে এই মার্কেটটা এতটুকুই, মানে ওই সন্ধ্যাবেলা না, হ্যাঁ ভালো লোকজন। আচ্ছা, হাট বসে? হাট বসে কি এইখানে ওই বাজারে এই আড্ডা মারা এই আসে আশেপাশের লোক। আচ্ছা, আগে দোকান ছিল না। কি বললেন নামটা? এটা মুন্সিপাড়া। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে সামনে। ও, আর আপনার নাম কি? বাবলু রায়। আচ্ছা, তারপর খেয়ে নিলাম মিক্সচার আর সাথে চা। কি তোমার হাতি আসে, মানে দেখেছো? হাতি তো আসে তো। আচ্ছা, এই ব্রিজ বা এই দিকগুলোতে মানে কখনো বছরে একটা করে মানুষ মারা যায় এদিকে আমাদের হাতিতে। আচ্ছা আচ্ছা, আর মানে কখন, এখন মানে এই সময়টা বেশি নাকি? রাত 9টার দিকে ধরো আসবে, রাত 9টা। আচ্ছা, কালকের আগে কিন্তু ঘরটা ভাঙছে আমাদের এখানে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ধান খেয়ে ফেলায় তোমার এখানে। ও আচ্ছা, এখানকার গ্রামের মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার যে গ্রাম, সেই গ্রামে কিন্তু প্রায় হানা দেয় হাতির দল। সন্ধে হয়ে এসছে, দেখুন এই ট্রি হাউসটাকে কি সুন্দর লাগছে সন্ধেবেলা, আলোগুলো যখন জ্বলে উঠেছে। আমরা যারা শহুরে পরিবেশে ব্যস্ততার মধ্যে প্রতি মুহূর্ত থেকে অভ্যস্ত, আমাদের কাছে এই জলদাপাড়া জঙ্গল আর এই রাইনো কটেজ প্রাণ খোলা বাতাসের মতো। আপনাদের মনে আছে এসে এসে ডাইনিং স্পেসের এই টেবিল আর চেয়ারগুলো আপনাদের দেখিয়েছিলাম? এই টেবিলগুলো তৈরি কালো শিরিষ কাঠ দিয়ে আর চেয়ারগুলো তৈরি লোকাল কাঠ দিয়ে। ওই যে সকালবেলা কালো গেটটা দিয়ে আমরা গিয়েছিলাম বাঁধে, সেই কালো গেট বাদেও আমাদের কটেজের পাশে রয়েছে এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়েও কিন্তু চলে আসা যায় এই বাঁধে। চারিদিকের কটেজগুলোর আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে না কটেজগুলোকে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে আছে চা বা কফি এবং সাথে এই বাঁধাকপির পকোড়া। এখানে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন বারবিকিউ। আমরা যদিও করিনি, বড় ট্রি হাউসে যারা ছিলেন তারা বারবিকিউর আয়োজন করেছিলেন। তারপর আলাপ হলো দুজন প্রতিভাবান শিল্পীর সাথে। চলুন আপনাদেরও আলাপ করাই। দাদা, আপনার নাম কি? আমার নাম পরেশ রায়। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? জলদাপাড়া থেকে। জলদাপাড়া থেকে। আচ্ছা, আপনি গানের সাথে কতদিন ধরে, মানে গান বাজনা কতদিন ধরে করেন? আমার বয়স যখন 12 বছর, হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমি গান গাই। আচ্ছা, আর একটা গান কি আমরা শোনাতে পারবো আমার দর্শক বন্ধুদের? অবশ্যই অবশ্যই। তাহলে একটা গান। আচ্ছা, আপনার পরিচয়টা জেনে নি। আপনার নাম? মানে অনুকূল। আচ্ছা, আপনাদের সম্পর্ক মানে আপনারা দাদা ভাই। ও দাদা ভাইয়ের না? আচ্ছা আচ্ছা, আমি বাঁশি বাজাই। ও আচ্ছা, বাঁশি এনেছেন আপনি? হ্যাঁ, আমি যে আছি ম্যাডাম, খুব কষ্টেই জীবন যাপন করি, খুব কষ্টে। আচ্ছা, আমি এখন ওই ঠান্ডার দিনে, শীতকালে এক গলা জলে সারাদিনে 10-60 জলে থাকি। পাথর উঠে বিক্রি করি, সারাদিনে মনে করেন যে 100-150 টাকা হাজিরি হয়। কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন জোটে না। এভাবে আমি দিন যাপন করি। মানে আপনি গান করেন, একজন শিল্পী মানুষ।
আর আপনার কি মানে এই গান মানে এখানেই আপনি গান করতে হ্যাঁ, আসেন? শুধু এখানেই করি। আচ্ছা, আর কোনো জায়গায় কি, কোনো জায়গায় বাইরে কোথাও বা কোথাও? বাইরে যখন ডাকে তখন যাই। আচ্ছা, এরপরে আর কোথাও তো না ডাকলে যেতে পারি না। হ্যাঁ সেটাই। এই লজে আসি। আচ্ছা, তবু এই লজে যে আমি আসছিলাম, মিঠুনদা আমাকে ওই তরসাদ থেকে নিয়ে আসছিল। উনি বলছিল যে চলো ভাই আমার ওখানে যদি তুমি গান গাও, পার্টিরা আসবে, রিসর্ট আমার রাইনো কটেক্সে থাকার জন্য আসবে, ওদেরকে কম বেশি তুমি গান শোনাই দেবে, ওরা যা দেবে তাই নিয়ে তোমার সংসার হয়তো দিনে এক মুঠ ভাত খেতে পারবে সুন্দর। তাই ভেবে আমি আসি এইখানে, গান করে যাই, ওই গেস্টরা যা দেয় তাই নিয়ে কিন্তু আমি চলি। আচ্ছা, তো রোজে প্রোগ্রাম হয় না, মনে করেন যে হয়তো হঠাৎ করে কালকে হলো আজকে হচ্ছে। নদী, হ্যাঁ, রাইনো কটেক্স মিঠুনদা এই শিশামারা নদীর পাশে। তো আপনারা তো ওই রাইনো কটেক্সে আছেন, তো নদীর একটা গান হোক, একদম হোক। নদীতে অনেক অনেক যুবতীর কোল থেকে স্বামীকে কেড়ে নিয়েছে। অর্থাৎ এই নদী যখন নতুন করে বর্ষা সৃষ্টি হয়, বেশি না 5 বছর আগে এই বাঁধ হইল। এই বাঁধ হওয়ার পরেই এই জায়গাগুলো বেঁচে গেল। তো যখন নদীর বাঁধ আসে, বাঁধ আসার কারণে মানুষরা হই হই করে কাছে যায়। কাছে যাওয়ার পরে যুবতী মেয়েদের স্বামীগুলোকে টেনে নেয়। এখনও প্রমাণ আছে, এক একজনার কোলে সন্তান নেই, সেই নারীগুলো আজকে অসহায় হয়ে উঠতেছে। তার জমি জায়গা বাড়িঘর সব কিছু ভেঙে চুড়ে তর্ষা নিয়ে গেছে। ওমর নদী তুই করিল জনমের ভিকারি, তুই করিল জনমের ভিকারি। তারপর তারা ফিরে গেলেন তাদের বাড়ির পথে। এই জায়গাটা তোমার কি? এই জায়গাটা শিশামারা, মানে শিশামারা না? শিশামারা হচ্ছে আমাদের, আমরা এটাকে প্রমোট করছি নদীটার নাম দিয়ে। নদীটার যেহেতু শিশামারা নাম, আচ্ছা, যার জন্য শিশামারার নামটা আমরা প্রচার করছি, প্রমোট করছি। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে নতুন পাড়। আচ্ছা, এটা জলদাপাড়া জঙ্গলি। হ্যাঁ, জলদাপাড়া জঙ্গল। আচ্ছা, আর মাদারিহাটটা? মাদারিহাট গেট, কিন্তু জলদাপাড়া কিন্তু এইটা। কিন্তু লোকে বোঝে জলদাপাড়া বলতে মাদারিহাট বোঝে, যেহেতু এটা অনেক আগে মাদারিহাটটা শুরু হয়েছে গেটটা, আমাদের এই গেটটা অনেক পরে শুরু হয়েছে, যার জন্য জলদাপাড়া বলতে লোকে মাদারিহাটকেই বোঝে।
কিন্তু অ্যাকচুয়ালি জলদাপাড়া হচ্ছে মেন জলদাপাড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা করছি। আচ্ছা আপনার পরিচয়টা যদি দেন একটু। হ্যাঁ নমস্কার, আমার নাম মিঠুন সরকার, আমি এই প্রপার্টির একজন কো-ওনার। আচ্ছা প্রপার্টির নামটা একটু যদি বলে দেন তাহলে সবার সুবিধা হয় বুঝতে। আমাদের এই প্রপার্টিটার নাম হলো জলদাপাড়া রাইনো কটেজ। আচ্ছা আর আমি শুনলাম যেটা এখানে এই এলাকায় আপনার প্রথম এই কটেজ, তো এই ধারণাটা মানে কিভাবে এলো মাথায় এই কটেজ করার? আমি আর আমার দাদা আছেন একজন, আমরা দুজন জঙ্গল ঘুরতে খুব ভালোবাসি। একটা সময় আমাদের মনে হলো যে জঙ্গলের পাশে একটা বাড়ি বানাবো, বাড়ি বানিয়ে থাকবো। তখন এখানে বাদ ছিল না, কোনো কিছুই ছিল না। আমি আর আমার বড়দাদা ভাই দুজনে মিলে একটা ঘর বানাই, বানানোর পর একটা ঘর বড়দাদা ভাই থাকতেন আর একটা ঘর আমার জন্য দেখা। এবার এটা কি হয় মানে ধীরে ধীরে যখন সময় বেরোতে থাকে তখন প্রচুর লোকের চাপ আসে, চলো আমি তোমার ওখানে গিয়ে থাকবো, এই জায়গাটাকে আমাদের থাকার একটা ব্যবস্থা করে দাও। তারপর ধীরে 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 এটা রিসোর্টে কনভার্ট হয়ে যায়। কত বছর আগে এটা শুরু হয়েছে? আমরা জমিটা নিয়েছিলাম 2013 সালে, আমরা শুরু করি 2014 সালে এটা, আমি আর আমার বড়দাদা। আচ্ছা মাঝখানে তো একটা কোভিড পিরিয়ড পেলেন, তো সেক্ষেত্রে তো অনেকটাই প্রবলেমের সম্মুখীন, মানে তখন তো টুরিস্টের আসা মানে আমাদের কাছে একটা বিশাল বড় ধাক্কা। আমরা যারা ট্যুরিজমের ইন্ডাস্ট্রিতে থাকি আমাদের না একটা রিজার্ভ ফান্ড আছে। রিজার্ভ ফান্ডটা কিরকম জিনিস যে কোনো সময় যদি দেখা যায় যে 2 মাস বা 3 মাস ব্যবসা বন্ধ থাকলো তখন আমরা রিজার্ভ ফান্ড থেকে টাকা খরচ করি। কিন্তু করোনার সময় দেখা যায় যে আমার এখানে যারা কাজ করে তাদেরকে আমি ছাড়তে পারি না, কারণ তারাও তো অভাবী। হ্যাঁ, এবং তারা মানে অভাবী কথাটা ভুল কথা, তারা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল নয়, তাদেরকে রাখতে হয়। রাখার পর আমাদের যে রিজার্ভ ফান্ড ছিল, রিজার্ভ ফান্ড শেষ হয়ে যায়, আমরা চারিদিকে ধার দেনা ঋণগ্রস্ত হয়ে যাই। এটা একটা খুব বাজে পিরিয়ড আমাদের জীবন। মানে এখন সেটা অনেকটাই কাটিয়ে লোক আসছে দেখছে ঘুরছে, ভালো লাগছে, একটা লোক আরেকটা লোককে বলছে, তার থেকে লোক ধীরে ধীরে আসা শুরু হচ্ছে। এখানে মোট কজন কাজ করেন মানে আর কি? আমার এই জায়গাটাতে আমি একজন ম্যানেজার আছেন, রান্নার 2 জন আছেন, হাউসকিপিং এর আছেন 4 জন, একজন মালি আছেন, একজন মার্কেটিং আছে। আচ্ছা আর কটা টোটাল ঘর রয়েছে কটেজ? আমাদের অ্যাকচুয়ালি আমরা না 5টা রুম সবসময় ভাড়া দিই, আর 3টা রুম রাখা আছে। যে 3টা রুম হলো যে যখন 5টা রুম ফুল হয়ে যায় তখন আমরা 3টা রুমের জন্য লোককে অফার করি। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস 5টা রুমের উপরই হয়। আচ্ছা আর ওখানে দেখলাম একটা ডরমেটরি রয়েছে, আরেকজন যে জেঠু আছেন উনি বললেন একটা ডরমেটরি রুম রয়েছে, ওখানে কটা মানে বেডিং এর ব্যবস্থা? না ঠিক অ্যাকচুয়ালি ডরমেটরি না, কি ডরমেটরি বলতে আমাদের জেনারেলি বাঙালি টুরিস্টদের কাছে একটা কনসেপ্ট বা ধারণা জন্মায় যে ডরমেটরি বলতে গেলে অনেকটা স্কুল ঘরের মতো ঘর হবে আর অনেকগুলো বিছানার মতো পাশাপাশি বিছানা হবে। আমরা এরকম কনসেপ্টে না, এটা করেছি একটা ফ্যামিলি। অনেক সময় দেখা যায় যে অনেক লোক আছে, আত্মীয় স্বজন মিলে 8-10 জন মিলে একখানে থাকবো, গল্প করব, মজা করব, সারা রাত্রি একসাথে বসে হুল্লোড় করব, হ্যাঁ আড্ডা দেবো। এরকম যারা মানসিকতা নিয়ে আসে তাদের জন্য এই ঘরটা বানানো হয়েছে। এই ঘরটা একটু অদ্ভুত ঘর, এটাকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে জেনারেলি জঙ্গল কটেজের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা নিজেরা আগে ছবি এঁকেছি, ছবি এঁকে তারপর এটাকে আমরা ম্যাচিওর করেছি। তারপর ডিনারের পালা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই ফিরছি পরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।